আবু সাইদ হত্যা মামলার রায়ে এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড। সাবেক ভিসি, বেরোবি ছাত্রলীগ সভাপতি ও পুলিশ কমিশনারের 10 বছরের কারাদণ্ড। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। আবু সাইদ হত্যা মামলার রায়ে বাবা মা, স্বজন সহপাঠীদের তীব্র অসন্তোষ প্রকাশ। হত্যাযোগে জড়িত সবার ফাঁসির দাবি। রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত। সামনে আবার এটা মামলার আপিল করার ব্যাপারে আমরা আগে নিজেরা বুঝি, তারপরে এটা আমরা করব। দেশে হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। রাজশাহী, বরিশাল সহ 5 জেলায় প্রাণ গেছে আরো 10 শিশুর। স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও এমনিতে একটু কম থাকে, ফলশ্রুতিতে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনকভাবে নন ভ্যাকসিনেটেড বাচ্চাদের মধ্যেই মারা যাওয়ার হারটা অনেক বেশি। শেরপুর 3 আসনে জালিয়াতির অভিযোগে নির্বাচন বয়কট করল জামায়াত। বগুড়া 6 আসনেও সরে দাঁড়ানোর ইঙ্গিত। সিসির দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে ভোট। মানিকগঞ্জের সাটুরিয়ায় ঠিকাদার সাথে উপজেলা প্রকৌশলীর দর কষাকষির অডিও যমুনা টেলিভিশনের হাতে। ঘুষ না দেয়ায় সড়কের উন্নয়ন কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ। গাইবান্ধায় তেল নেয়াকে কেন্দ্র করে মারামারি, ছুরিকাঘাত, 3 যুবক আহত। জ্বালানির অভাবে সেচ নিয়ে বিপাকে জামালপুরের কৃষকরা। সরকারের থেকে কোনো সহযোগিতা না পাতাছি, কোনো সার না পাতাছি, ডিজেল পাওয়া গেছে না। দ্বিতীয় কথা মনে হলেন যে বৃষ্টি নাই, আমরা কেমন আবাদ করি, ধান নষ্ট হইতেছে। দর্শক আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষিত হলো ট্রাইব্যুনালে। আবু সাইদকে হত্যার দায়ে রংপুরের 2 পুলিশ কর্মকর্তাকে ফাঁসি এবং 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে আবু সাইদকে হত্যার নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের অভিযোগ আনা রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেওয়া হয় 10 বছর কারাদণ্ড। এছাড়া বাকিদের দেওয়া হয় বিভিন্ন মেয়াদের সাজা। মৃত্যুদণ্ডের রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গণে ক্ষোভে ফেটে পড়েন পুলিশ কর্মকর্তা আমির হোসেন। বৃহস্পতিবার আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। শুরুতেই বিচারক পর্যবেক্ষণ দেন। তার সামনে মানুষ আছে সেটা ভেবেই দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন আবু সাইদ, কিন্তু ভাবেননি সামনে দাঁড়িয়ে আছে অমানুষ। বেলা 12টার পর এজলাসে 6 আসামির উপস্থিতিতে সাজা ঘোষণা করা হয়, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। সংক্ষিপ্ত রায়ে আবু সাইদকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। গুলি ছুড়ে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়। এই নির্মম হত্যাকাণ্ডটি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবী দেখতে পেয়েছিল। এছাড়া যাবজ্জীবন সাজা দেয়া হয় রংপুর পুলিশের সাবেক 3 কর্মকর্তা আরিফুজ্জামান, রবিউল ইসলাম নয়ন ও বিভূতিভূষণ রায়কে। তবে আবু সাইদকে হত্যায় নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের দায়ে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বাকি 20 আসামিকে 3 থেকে 5 বছরের মেয়াদে সাজা দেওয়া হয়। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
এই ঘটনার মধ্যে যেমন সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল। এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। প্রত্যেক আসামির অপরাধ বিবেচনায় সাজা দেওয়া হয়েছে দাবি প্রসিকিউশনের। প্রাথমিকভাবে এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। কেউ কিন্তু এই মামলা খালাস পায়নি। কোয়ান্টাম অফ সেন্টেন্স হয়তো কম, কোনটা বেশি মনে হতে পারে, সেটি বিচার্য বিষয় এবং সেখানে আমাদের ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিগণ তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়তো সেই সেন্টেন্সটা দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন তাদের মক্কেলরা এই রায়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, সাজার বিরুদ্ধে করবেন আপিল। ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপিল মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হলো ঘটনার প্রায় 1 বছর 9 মাস পর। রায়ের প্রতিক্রিয়ায় আবু সাইদের পরিবার জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হওয়ার পর যাদেরকে কম সাজা দেওয়া হয়েছে সেই সাজার বিরুদ্ধে তারা আপিল করবেন। আর এরই মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের 4টি মামলার নিষ্পত্তি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মা, স্বজন ও সহপাঠীরা। জানান, সন্তানের হত্যাযোগে জড়িত সবার ফাঁসি হওয়া উচিত ছিল। আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের সাথে আলাপ করে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন তারা। রংপুর পীরগঞ্জের বাবনপুর গ্রাম সকাল থেকেই রায়ের জন্য অপেক্ষায়। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের বাবা মা ও পরিবার। বৃহস্পতিবার দুপুরে যখন রায় ঘোষণা করা হয় তখন অসন্তুষ্ট চিত্তে সন্তানের কবরের পাশে যান আবু সাইদের বাবা মা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। রায়ে তীব্র অসন্তোষ তাদের। মমতাময়ী মা মনোয়ারা বেগম কোনোভাবেই মানতে পারছেন না এই রায়ে। তার দাবি, আবু সাইদকে সীমাহীন নির্যাতন করেছেন ছাত্রলীগের কমেল বড়ুয়া, অথচ তাকে মাত্র 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাবা মকবুল হোসেনের কণ্ঠেও ক্ষোভের বারুদ। ফাঁসি জানা হয়, এটা হলে আমার অন্তরটা ঠান্ডা হইল। বড়ুয়ালের বেশি দোষ। আরো অনেক মানুষ দূরের ফাঁসিকে অনেক মানুষের দোষী ফাঁসি হয় নাই। দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর কমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ। অসন্তোষ প্রকাশ করেছেন মামলার সাক্ষী ও এলাকাবাসী। পুলিশের কর্মকর্তা এসি ইমরান কিন্তু সামনে থেকে লিড দিয়েছে, ঢিল ছুঁড়েছে, কিন্তু সেই পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টেও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। অনেকজন পুলিশ কিন্তু হচ্ছে ওনার মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করছে, যার ফলে এটা উনি ব্যাপক ওনার শরীরে ক্ষতি হয়েছে, কিন্তু ওই ব্যাপারে আমাদের প্রত্যাশিত আমরা রায় পাই না। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবু সাইদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া সমন্বয়করাও। যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমরা সেটি পুনরায় আদালতকে বিবেচনার দাবি রাখব। জুলাই প্রেক্ষাপটে তাদের যে ভূমিকা ছিল সে অনুযায়ী তাদের আসলে সাজা অনেক কম হয়ে গেছে। তবে সাজা নিয়ে সন্তুষ্ট না হলেও রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রত্যাশিত রায় প্রকাশিত হয়েছে, এই জন্য আমি সন্তুষ্ট। কিন্তু রায়ের যে ধরন, কারা প্রকৃত দোষী ছিল তাদের যে রায় হয়েছে, প্রকৃতভাবে তারা শাস্তি পাইছে কিনা, আবার কোন নিরপরাধ ব্যক্তি এখানে শাস্তির মধ্যে আসছে কিনা। আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের সাথে আলাপ আলোচনা শেষে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আবু সাইদের পরিবার। স্যারদের সাথে পরামর্শ করে এই সামনে আবার এটা মামলার আপিল করার ব্যাপারে আমরা আগে নিজেরা বুঝি, তারপরে এটা আমরা করব। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়, এবং ছাত্রলীগ সভাপতি যে কমেল বড়ুয়া ছিল কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।
হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে প্রাণ গেছে 4 শিশুর। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকরা আতঙ্কিত। চিকিৎসকরা বলছেন, হামের ভ্যাকসিন না দেয়া, ঠিকমতো চিকিৎসা না নেওয়া সহ বিভিন্ন কারণে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তারা। আশেপাশের বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী আসছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 শিশু। এর মধ্যে 2 জনের বাড়ি কুষ্টিয়ায়, 1 জন চাঁপাইনবাবগঞ্জের, আরেক শিশুর বাড়ি রাজশাহীতে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজশাহীর বিভিন্ন হাসপাতালে প্রাণ গেল 60 জনের। তাতে বিপর্যস্ত সন্তানহারা পরিবারগুলো। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। এছাড়া বরিশাল শেরি বাংলা মেডিকেলে 2 এবং সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 1 শিশু। চিকিৎসকরা বলছেন, হামের টিকা নেয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে অনেক শিশু। ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে একটু কম থাকে, ফলশ্রুতিতে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনকভাবে নন ভ্যাকসিনেটেড বাচ্চাদের মধ্যেই মারা যাওয়ার হারটা অনেক বেশি। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। কোথাও কোথাও জায়গা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও চিকিৎসা দেয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হাসপাতালে অনেক তো হচ্ছে গ্যাঞ্জাম, মানে বাচ্চা জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপারে। জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, তা জ্বর ঠান্ডার চিকিৎসা হচ্ছে এখন। রক্ত ব্লাড সব পরীক্ষা করেছি, তো ওই রক্ত চিকিৎসাটাই চলছে এখন। ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা আহাম ধরেছে। আমাদের যখন হলো তখন আমরা ডাক্তার বান্ধব এখানে ভর্তি করছি। রিপোর্ট দেখে বলছে যে নিউমোনিয়া হয়েছে, তারপর শিশু ওয়ার্ডে আসছিলাম, তো ওই জায়গা থেকে এই যে র্যাশ উঠতে আছে, তখন আবার আমাদের 5 তলায় আনছে। এদিকে পঞ্চম দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় শিশুদের হামের টিকা দেয়া হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। শেরপুর 3 আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পুলিশ সদস্য সহ 3 জন আহত হন। জামায়াতের অভিযোগ ছিল, এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের ওপর হামলা করা হয়, সেটি দেখেও নীরব ভূমিকা পালন করছিল প্রশাসনিক কর্মকর্তারা। নির্বাচিত সরকারের আমলের প্রথম নির্বাচনেই যদি এমন চিত্র হয়, তাহলে স্থানীয় নির্বাচন কিভাবে হবে, এমন প্রশ্ন করেন তিনি। শেরপুর 3 আসনে বিকাল 4:30টায় শেষ হয় ভোট গ্রহণ। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরিবেশ খুব সুন্দর, ইনশাআল্লাহ ভোট দিতে এবারে খুব আনন্দ বোধ করতেছি। ইনশাআল্লাহ এই বছর আমি ভোট দিতে পারি, আমি খুব শান্তিতে আছি। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। জেলার শ্রীবর্দী উপজেলায় আছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, কিছুক্ষণ আগেই তো জামায়াত নির্বাচন বয়কট করেছে, তাদের অভিযোগগুলো কি ছিল? বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? অভিযোগের বিষয়ে একটু পরে বলি। এখন যেহেতু ভোট গণনা চলছে, সবশেষ মানুষ ভোট গণনার অবস্থায় জানতে চান নিশ্চয়ই, আমি সেটি সরাসরি দেখাতে চাই। এবং সেটি 4:30টায় যখন ভোট প্রদান শেষ হয়েছে তখন থেকে গণনা শুরু হয় এবং এখন পর্যন্ত আমি যে কেন্দ্রটিতে রয়েছি 3500 ভোট, এখন প্রায় 40% ভোট এখানে পড়েছে এবং এই উপজেলায় দুপুর পর্যন্ত 39% ভোট পড়েছিল। এবং পাশের যে ঝিনাইগাতি উপজেলা, 2টি উপজেলা নিয়ে এই আসনটি, সেই ঝিনাইগাতিতে প্রায় 49% ভোট পড়েছে। এখনও সার্বিকভাবে কত শতাংশ ভোট পড়েছে সেটি জানা যায়নি। আমরা দেখছিলাম যারা এখানে প্রিজাইডিং অফিসার, এজেন্ট যারা আছেন, সেই ভোট গণনা করছিলেন। আর এর আগে অভিযোগ জানিয়েছিল জামায়াতে ইসলাম এবং অভিযোগ জানিয়ে জামায়াতে ইসলামের প্রার্থী তিনি ভোট বর্জন করেন। তিনি বলছিলেন দিনভর নানান স্থানেই একেবারেই ব্যাপকভাবে জাল ভোট
দেয়া হয়েছে। সেই জাল ভোটের কারণেই বিএনপি প্রার্থী এগিয়ে থাকবেন এবং তাদের এজেন্টকেও থাকতে দেয়া হয়নি এমন অভিযোগ আছে। সেই সব আমলে নেওয়া হয়নি এবং একটি জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দিন শেষে এই উপজেলার নির্বাচন 3-এর নির্বাচন যতটা ভালো হওয়ার কথা, ঠিক অর্থাৎ শান্তিপূর্ণ হওয়ার কথা, ঠিক ততটা শান্তিপূর্ণ হয়নি। এর আগে কিন্তু 12 ফেব্রুয়ারির নির্বাচনে সেই নির্বাচনের প্রথম যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটিও এই আসনে ঘটেছিল এবং সব আশঙ্কার শঙ্কা নিয়ে দিন শেষে শান্তিপূর্ণ ভোটের আশা করলেও সেটি হয়নি। তবে দেখা যাক এখন বিজয়ী কে হন। অহন, আপনাকে ধন্যবাদ। এদিকে বগুড়া 6 আসনের উপনির্বাচনেরও ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এর আগে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত 150টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। জামায়াতে ইসলামীর প্রার্থী নানা অনিয়মের অভিযোগ করলেও শেষ পর্যন্ত মাঠে থাকার কথা জানান। অন্যদিকে বিএনপি প্রার্থী বলেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 4.5 লাখের বেশি, পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন 3736 জন। যে নতুন আসবে সে যেন দেশটাকে উন্নয়ন করে, আবার আমাদের শহরটাকে যেন উন্নয়নের পথে নিয়ে যায়। আমরা এমন একজন প্রার্থী চাই বগুড়ার জন্য, যিনি বগুড়ার যে বেকার সমস্যা আছে এটা দেখবেন, বগুড়ার যে আপনার যানজটের যে সমস্যা দীর্ঘদিনের এটাকে লাঘব করবেন। খবর ভালো, আচ্ছা, মানে কোনো ঝামেলা নেই, নির্বিলি। বগুড়া শহরে দেখবেন এতটা জরাজীর্ণ, প্রাচীন একটা শহর মনে হয়, এখানে নতুন করে কিছু নেই। তো যিনি দায়িত্বে আসবেন তার কাছে প্রত্যাশা থাকবে তিনি যেন এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে নজরদারি রাখেন। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, কত শতাংশ ভোট পড়েছে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ভোট গ্রহণ শেষে তো ভোট যে গণনা সেটি চলছে, কতক্ষণ সময় লাগতে পারে এ বিষয়ে কি কোনো কিছু বলা যায় কিনা? রাবি, এই মুহূর্তে আমি রয়েছি বগুড়ার এই আসনটির সরকারি মুস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসার যে ভোট কেন্দ্র সেখানে রয়েছে এবং কিছুক্ষণ আগেই রাবি এখানে গণনাটি শুরু হয়েছে এবং আমি এখানকার যিনি প্রিজাইডিং অফিসার তার সঙ্গে কথা বলছিলাম ভোট গ্রহণ শেষে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এই কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে 34.54% এবং উনি যেটি বলছেন যে এখানে প্রায় 1250 মতো ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন, যেখানে 3,000-3,500-এর মতো ভোটার এই কেন্দ্রটিতে রয়েছিলেন। তো রাব্বি, আমি কিন্তু আশপাশে বেশ আরও কয়েকটি কেন্দ্র রয়েছে, আমি কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলছিলাম এবং বেশিরভাগ কেন্দ্রেই 30-এর উপরে, কিছু কিছু কেন্দ্রে আমি পেয়েছি 30 থেকে 35%, কোনোটি 34%, কোনোটি আবার 21%। এখন নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন যে যেহেতু 150টি কেন্দ্র, সবগুলো যে চূড়ান্ত হিসাব সেটি আসার পরে আসলে সারাদিন যেহেতু ভোটারদের উপস্থিতি কম ছিল এবং প্রত্যেকটা কম বেশি একই উপরে বা 40%। ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি বগুড়া উপনির্বাচনের। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। একদম সুন্দরভাবে, একদম স্মুথলি এই ইলেকশনটা যাতে হয় সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। এটা আদালতে মামলা হয়েছে, তো হাইকোর্টে মামলা হয়েছে, যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয়, সেটি ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসার দখল নিয়ে যুবদলের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে শিশুসহ 3 জন গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়রা জানায় বেস্ট স্টাইল কম্পোজিট গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সার্জিল আহমেদ অভি ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জেরে সকালে মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এ সময় গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় ইমরান হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রসহ 3 জন। তাদের মধ্যে ইমরান সহ 2 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করেও অভিযুক্ত 2 যুবদল নেতার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘুষ না দেয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে উন্নয়ন কাজ, এমন অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে
ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে বরাদ্দের 2% টাকা না দেয়ায় 2 মাস ধরে থমকে আছে সড়ক উন্নয়ন প্রকল্প। ঠিকাদারের সঙ্গে প্রকৌশলীর ঘুষের টাকার দর কষাকষির একটি অডিও এসেছে যমুনা টেলিভিশনের হাতে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলী। স্যার আমি খুঁটি দিয়েছি স্যার, আমি তো খুঁটি যখন গাড়বো তার আগে আমি টাকা আপনি মনে করেন দিয়ে যাবো। আমার খুঁটি গাড়বো এর প্রশ্ন নেই, আমার একদিন দিয়ে আপনি কাজ করবেন, আমার কোনো আমি আপনার ওটা নিয়ে আর কোনো মাথায় ঘামাবো না। নিজ কার্যালয়ে বসে ঠিকাদারের সঙ্গে ঘুষের টাকা নিয়ে এমন দর কষাকষির অভিযোগ সাটুরিয়া উপজেলা প্রকৌশলী ইমরান হাসানের বিরুদ্ধে। সড়ক উন্নয়ন কাজ শুরুর আগে বরাদ্দের 2% টাকা দাবি করা হয় বলে অভিযোগ। ঘুষ না দেয়ায় প্রায় 2 মাস ধরে বন্ধ 1,61,00,000 টাকার প্রকল্পটি। অফিসে ডাইকে নিয়ে 2% টাকা ঘুষ চাইছিল, 2% টাকা বলছি এত টাকা আমি তো এখন দিতে পারবো না, কিছু টাকা নেন, পরবর্তীতে বিলের সময় আপনি এটা নিন। এবং কি এই অবস্থায় পরে উনি কইছেন আমার 100 টাকা দেওয়া লাগবে, অগ্রিম টাকা দেখা শুরু করলে করবেন, না করলে করা লাগবে না। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা, ধানকড়া বাজার থেকে সাহেবপাড়া পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, খুবই বাজে। ইঞ্জিনিয়াররা বসে থেকে খুঁটি ঢালাই করতেছে এবং কি তারা চলেও যাইতেছে, তারপরেও এই কাজ অফ রাখছে। উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ধুল্লা ভায়া খুনিরটেক বাজার পর্যন্ত 2000 মিটার সড়ক উন্নয়ন কাজ পায় এসআর ট্রেডার্স। কার্যাদেশ পাওয়ার পর মালামাল কিনে মজুত করা হয়, কিন্তু কাজ শুরুর প্রস্তুতি নিতেই উপজেলা প্রকৌশলী কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ ঠিকাদারের। কাজ বন্ধ করে দেওয়ার কারণে আমার অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 20 থেকে 22 লাখ টাকা পর্যন্ত আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন আমি স্টুডেন্ট বয়সে অবস্থায় আমার এই এত বড় ক্ষতি আমি কীভাবে পোষাবো আমি নিজে বুঝতেছি না। শুধু এই ঠিকাদারি নন, স্থানীয় আরও কয়েকজন ঠিকাদারও এলজিইডির উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ তুলেছেন। গত অর্থ বছর এডিবির 2টি প্রকল্প আমি পেয়েছিলাম, উনি আমাদের কাছে ওই স্কিম অনুযায়ী 10,000 টাকা করে দাবি করছিল। 1 মাস আগে উনি এখান থেকে বদলি হয়ে অন্যত্র চলে গেছে, কিন্তু কোনোভাবে সেখান থেকে রিলিজ নিচ্ছে না, বা কি তার খুঁটির জোর কোথায় আমরা জানি না, সে এখানে কিভাবে থাকে। তা আমরা চাই যে তাড়াতাড়ি উনি এখান থেকে যেন বিদায় হয়। তবে ঘুষ দাবি ও অডিও রেকর্ড সব অভিযোগই অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী। তার দাবি প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ না করে কাজ শুরু করতে চাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে প্রকল্পটি। আমি আসলে অডিওর ব্যাপারে জানি না, এরকম কোনো বিষয় আমার জানা নেই যে বা তার সঙ্গে ধরনের 2% বা 3% বা 4% এরকম কোনো কথাবার্তা তার সঙ্গে আমার হয়নি। এটা হয়তো তাদের একটা মিথ্যা একটা প্রপাগান্ডা বা ইয়ে আর কি। এদিকে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি গিয়েছে, তারা দেখবে, আর পাশাপাশি যেহেতু আমাদের নলেজে এসে আমরা বিষয়টি দেখব, আমি কথা বলবো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। ঘুষের দাবি পূরণ না হওয়ায় উন্নয়ন কাজ বন্ধ থাকার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। যমুনা টেলিভিশনে অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রচারের পর সুনামগঞ্জের শাল্লা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলামকে বদলির সুপারিশ সহ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বাক্ষরিত চিঠিতে তাকে বদলির সুপারিশ করা হয়। পরে প্রধান প্রকৌশলী তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। রাশেদুলের অনিয়ম দুর্নীতি নিয়ে মঙ্গলবার প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। তার বিরুদ্ধে অভিযোগ, মাসে মন চাইলে 1-8 অফিসে যান, অফিসকেই যেন বানিয়েছেন মজমা কক্ষ। একই অবস্থা রাশেদুলের সরকারি বাসারও, যেখানে ঘুষের পরিমাণ নিয়ে দেন দরবার হয়। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে অধীর অপেক্ষায় গ্রাহকরা। দীর্ঘ সময় লাইনে থেকেও মিলছে না চাহিদা মতো তেল। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা, আবার পাম্পে সরবরাহ ফুরিয়ে যাওয়ায় অনেকে ফিরছেন খালি হাতেই। রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পাম্প ঘুরে এই চিত্র দেখা গেছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদার তুলনায় কম মিলছে ডিজেলও। গ্রাহকদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও জ্বালানি তেল মজুত করাই সংকট কাটছে না। ডিপো ও পাম্পগুলোতে তেল বিক্রিতে যথাযথ নজরদারির দাবি জানিয়েছেন তারা। এদিকে ফিলিং স্টেশন মালিকরা বলছেন, ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে চাহিদা বেড়ে যাওয়ায় তা দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে 3 যুবক আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সকালে পৌর শহরের মেসার্স পলাশবাড়ি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় পাম্প থেকে তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি ছিল। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে রেজওয়ান নামের এক যুবকের সাথে কয়েকজনের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নিজের সাথে থাকা ধারালো অস্ত্র বের করে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন রেজওয়ান। ঘটনাস্থলেই কাউসার, জাহিদ ও শিহাব নামের 3 যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় আটক করা হয় একজনকে। দিন দিন তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। দেশের অন্যান্য স্থানের মতো জামালপুরে চাহিদা মতো মিলছে না অকটেন পেট্রোল। এর মাঝে ডিজেল সংকট বিপাকে ফেলেছে কৃষককে। একদিকে জ্বালানির অভাবে সেচ পাম্প বন্ধ, অন্যদিকে সারের লাগামহীন দাম কৃষককে ভাবিয়ে তুলেছে। জামালপুরের চর যথার্থপুর ভাটিপাড়ার কৃষক হারুন মিয়া ভোর থেকে ডিজেলের জন্য পাম্পে লাইনে দাঁড়িয়েছেন। তেল পাবেন নাকি খালি হাতে ফিরতে হবে, সেই চিন্তার ভাঁজ হারুন মিয়ার কপালে। অবশেষে দুপুরের শেষ ভাগে মিলল বহুল কাঙ্ক্ষিত ডিজেল, তবে মাত্র 2 লিটার। সামান্য এই তেল নিয়ে কিভাবে 21 বিঘা জমি আবাদ করবেন তা নিয়ে আবারও দুশ্চিন্তা। তেল পাওয়া যায় না, বেশিরভাগই কষ্ট হইতেছে। সকাল থেকে গেছি, এখন মনে বেলা কয়টা, 2টা বাজে গেছে। এই কষ্ট করে তেল নেই আমাদের জন্য অনেক ক্ষতি, কাজের ক্ষতি হইতেছে। চৈত্রের খরাতাপে ফেটে চৌচির মাঠঘাট, বোরো ধান, ভুট্টা আর গ্রীষ্মকালীন সবজির জমিতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। সেচের জন্য ডিজেল না পেয়ে দিশেহারা কৃষকরা। ফলন কমে যাওয়ার আশঙ্কার পাশাপাশি বাড়ছে অনিশ্চয়তা। আমরা কেমন আবাদ করবো? ধান নষ্ট হইতেছে, যে আপনার ঝিঙ্গা পুরো নষ্ট হইতেছে, যার করলা করছে করলা নষ্ট হইতেছে। তেল পাওয়া যাচ্ছে না, দ্বিতীয় কথা মনে হলেন যে বৃষ্টি নাই, ফসল আইগার পাইতেছি না, পুরো প্রতি বছরই ধরা খালি। কৃষক মরতেছে মাঠে, কিন্তু সরকার খালি কয় তেল আছে তেল আছে, কৃষক মাঠে তো তেল পাইতেছে না। মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের চাপেও কৃষকদের জন্য তেল পাওয়া কঠিন হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সারের লাগাম ছাড়া দাম। 2 সংকটে যেন টুটি চেপে ধরা হয়েছে প্রান্তিক কৃষকদের। কৃষক ওই যে ঠেকছি আমরা পাইতাছি না, কৃষক কোন সরকারের থেকে কোনো সহযোগিতা না পাইতাছি, কোন সার না পাইতাছি, ডিজেল সার পাইতাছি না, তেল পাইতাছি না। এবং আমি বিক্রি করতে যাই, শসা বিক্রি করতে 3 কেজি দাম পাইতাছি না। তেলের কাইখিতের জন্য পানি 1 তুলা দিতে দিতে আর 1 তুলা দিতে দিতে খেত মরে গেছে গা। কৃষি বিভাগ বলছে জ্বালানি সংকটের প্রভাব নিয়ে এখনো বড় কোনো অভিযোগ পায়নি তারা। সারের বিষয়ে অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের কাছে সরাসরি এমন কোনো কমপ্লেন আসেনি, যদি আসে সেক্ষেত্রে আমরা বিভাগীয় ব্যবস্থা নিব, তবে কৃষক ন্যায্য মূল্যেই সার পাবে বলে আমরা আশা করছি। এদিকে জেলা প্রশাসন বলছে কৃষকদের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। সরকারের একটা নির্দেশনা রয়েছে, কেউ যদি সেই নির্দেশনা ভায়োলেশন করে তাদের এবং আমাদের কাছে অভিযোগ জানায়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তার জ্বালানি আমরা নিশ্চিত করব। জেলায় 36,000-এর বেশি ডিজেল চালিত ও 19,700টি বিদ্যুৎ চালিত সেচ পাম্প রয়েছে। জ্বালানি তেল ডিজেলের সংকটে বেশিরভাগ সেচ পাম্পের অবস্থা এখন এমন। জামালপুরের প্রান্তিক পর্যায়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে প্রভাব, এগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়। তাই দ্রুত সময়ে কৃষকদের বাঁচাতে হলে দরকার কৃষকদের ন্যায্যতার সাথে তেলের ব্যবস্থা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।